করোনায় একদিনে সর্বোচ্চ 40 জনের মৃত্যু। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 82.87%। সংক্রমণের আশঙ্কা কমলেই খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান, বলেন প্রধানমন্ত্রী। ৬৬ দিন পর খুলেছে অফিস, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই। বাসে ভাড়া গুনতে হবে ১.৫ গুণেরও বেশি। এটি নিউজ দেখছেন আখি ভদ্র, স্বাগত জানাচ্ছি রাত ৮টা নিউজ অর্থাৎ নিউজ এট 8-এ। এতক্ষণ প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। VSL Angle Channel HB VSL Vikrampuর Steel Limited। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আত্মপীড়িতের প্রতি তাঁরা বাড়িয়েছেন গভীর মমতার হাত। আর তাদের প্রতি এটি নিজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। এই আয়োজন দেখতে প্রতিদিনই চোখ রাখতে হবে এটি নিউজের পর্দায়। এবার জানিয়ে দেব worldmeters.info অনুসারে বিশ্বের সবশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 61,96,522, সুস্থ হয়েছেন 27,60,722 জন এবং মৃতের সংখ্যা 3,71,597। বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 47,153, সুস্থ হয়েছেন 9,781 জন এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা 650। টানা ৬৬ দিনের সাধারণ ছুটির শেষে যেদিন সরকারি বেসরকারি অফিস খুলল, ঠিক সেদিনই করোনায় মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে দেশে নতুন রেকর্ড হলো। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪০ জন আর শনাক্ত হয়েছেন ২,৫৪৫ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং থেকে এসব তথ্য দিয়ে আরও সতর্ক হতে বলা হয়েছে। ২৪ ঘন্টায় পরীক্ষা হয়েছে ১১,৮৭৬টি নমুনা, তাতে শনাক্ত হয়েছে গত ২৪ ঘন্টায় ২,৫৪৫ জন এবং এ পর্যন্ত শনাক্ত ৪৭,১৫৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪০৬ জন, এ পর্যন্ত সুস্থ ৯,৭৮১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.৭৪%। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ৪০ জন, যেটা এ যাবৎকালে সর্বোচ্চ। ২৪ ঘন্টায় ৪০ জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত মৃত্যু ৬৫০ জন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, তবে কলেজে ভর্তি কবে তা ঠিক হয়নি এখনো। এবছর গড় পাশের হার ৮২.87%। জিপিএ ৫ পেয়েছে ১,৩৫,৮৯৮ জন। পাশের হার এবং জিপিএ দুটোতেই এগিয়ে রয়েছে ছাত্রীরা। আরিফ জামালের রিপোর্ট। ফেব্রুয়ারিতে শুরু হয়ে ৮ মার্চ শেষ হলেও করোনা পরিস্থিতির কারণে এবছর নির্ধারিত ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হয়নি। রোববার সচিবালয়ে আনুষ্ঠানিক ফল প্রকাশ করতে গিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি কৃতজ্ঞতা জানান এর সঙ্গে যুক্ত সবার প্রতি। বাংলাদেশ ডাক বিভাগ, জেলা প্রশাসন, প্রধান পরীক্ষকগণ সহ সকল পরীক্ষকদের আমরা আন্তরিক তাদের সহযোগিতার জন্য এবং বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা তারা যে এই করোনা পরিস্থিতির মধ্যে অত্যন্ত ঝুঁকি নিয়ে তাদের অর্পিত দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতি আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ফলাফল বিশ্লেষণে দেখা যায় এসএসসি ও সমমানের পরীক্ষায় এবছর পাশ করেছে ১৬,৯০,৫২৩ জন। গত বছর গড় পাশের হার ছিল ৮২.২০%। এবার তা কিছুটা বেড়েছে। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এবছর বেড়েছে প্রায় ৩০,০০০। ছাত্রদের পাশের হার ৮১.৬৩%, অন্যদিকে ছাত্রীদের পাশের হার ৮৪.১০%। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার কিছুটা বেড়ে ৮৩.৭৫%।
রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি 90.37 সবচেয়ে কম সিলেটে 78.79 জিপিএ 5 সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে 36,047। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার গত বছরের চেয়ে এবার একটু কম 82.51 জিপিএ 5 7,516। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার গত বছরের চেয়ে একটু বেশি 72.70 জিপিএ 5 পেয়েছে 4,885 জন। সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি জানান, কলেজে ভর্তি কবে থেকে শুরু সেই সিদ্ধান্ত এখনো হয়নি। এই ভর্তির ক্ষেত্রে অনেক কম বা প্রায় নেই, কিন্তু তারপরেও যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে সেখানে এই ভর্তির কার্যক্রমটি পরিচালনা করবার জন্য নানান ধরনের সীমাবদ্ধতা রয়েছে। আর তবুও আমরা আবার বসবো ও সেই ব্যাপারে কত দ্রুত এই কাজগুলো আমরা করতে পারি, কিভাবে করতে পারি সে ব্যাপারে আমরা বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করব। শিক্ষা প্রতিষ্ঠানও সহসা খুলবে না বলে জানান তিনি। অন্যদিকে এইচএসসি পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ হয়নি বলে জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। পরিস্থিতি আরো অনুকূল না হওয়া পর্যন্ত আমরা এইচএসসি পরীক্ষা নিতে পারছি না। তবে যখনই আমরা মনে করব যে পরীক্ষা নেবার মতো পরিস্থিতি উদ্ভব হয়েছে, আমরা তখনই অন্ততপক্ষে আশা করি 2 সপ্তাহের একটা সময় দিয়ে তারপরে আমরা সেই পরীক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করব। 1 এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের ঝুঁকিমুক্ত রাখতেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ রয়েছে। করোনা সংক্রমণের আশঙ্কা কমলেই তা খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে এবারে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করে কথা বলেছেন তিনি। আগে চিন্তাতেও আসেনি করোনাকালে বাস্তবে হচ্ছে এমন অনেক কিছু। এভাবে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ যেন এরই প্রতীকী মাত্র। করোনা সংক্রমণ রোধে সব শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ, তখন রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 2020 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী এ সময় বললেন, করোনা স্থবির পৃথিবী থেকে যেহেতু খুব তাড়াতাড়ি যাচ্ছে না ভাইরাসটি, তাই জীবিকার কারণেই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। আমরা জানি যে দীর্ঘদিন সবকিছু বন্ধ ছিল, কিন্তু এভাবে একটা দেশ চলতে পারে না। এখন আমরা দেখতে পাচ্ছি অন্য দেশগুলো ধীরে ধীরে তাদের অর্থনৈতিক ক্ষেত্র, যাতায়াত সবকিছু একটু উন্মুক্ত করছেন। কাজে আমরাও সেই পদ্ধতিতে যাচ্ছি, কিন্তু যদি এটা আমরা এখন উন্মুক্ত করছি সেখানে হয়তো একটু আশঙ্কা থেকে যেতে পারি। সেই ক্ষেত্রে আমি বলবো, সকলে যদি স্বাস্থ্যবিধিটা যথাযথভাবে মেনে চলেন, এটা শুধু নিজেকে সুরক্ষিত করা না, নিজেকে সুরক্ষিত করা, নিজের পরিবারকে সুরক্ষিত করা, নিজের পাড়া প্রতিবেশী এবং সঙ্গী সাথী সকলকেই সুরক্ষিত করা, সেটাই সকলে মেনে চলবেন। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এমন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, শিক্ষার্থীদের করোনা সংক্রমণের ঝুঁকি কমলেই খুলে দেয়া হবে স্কুল কলেজ। তাদের ভবিষ্যৎ আমি ঝুঁকিতে ফেলতে পারি না, কাজে সে কারণেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিন্তু এখন উন্মুক্ত করব না। আমরা দেখি এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারলে পর্যায়ক্রমিকভাবে আমরা তখন এটা উন্মুক্ত করব। এই পরিবেশে আমি আমাদের ছাত্রছাত্রীদের অনুরোধ করব, যখন সবাই ঘরে বসে আছে, বাবা মা বা যারা গার্জিয়ান আছেন, সবাই কিন্তু একটু পড়াশোনা করতে হবে। এখন একটা সুযোগ আছে, যেহেতু স্কুল না, এটা ঠিক, স্কুলের যে বই আছে সেগুলি যখন পড়তে হবে, পাশাপাশি এখন অনেক কিছু জানার পড়ার সুযোগ আছে। আর তাছাড়া প্রধানমন্ত্রী বলেছেন, আত্মবিশ্বাস নিয়ে সবাই একজোট হয়েই এই সংকটময় সময়টি মোকাবেলা করতে হবে। কাজে যে কোনো ঝড় ঝাপটা, যে কোনো তুফান আসুক, যে কোনো পরিস্থিতি আসুক, আত্মবিশ্বাসের সাথে আমরা তা মোকাবেলা করব এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, ঠিক এখন যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। করোনার বিস্তার ঠেকাতে 66 দিন বন্ধ থাকার পর খুলেছে সরকারি বেসরকারি অফিস। মানুষকে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে হচ্ছে ঝুঁকি আর শঙ্কা নিয়ে, কিন্তু নতুন বাস্তবতায় অভ্যস্ত হওয়ার চ্যালেঞ্জটি আরও কঠিন হয়ে পড়ছে স্বাস্থ্যবিধি মানার গাফিলতিতে। বিস্তারিত সাজেদা সুজির রিপোর্টে।
বছরের অন্য সময়ের তুলনায় এই ভিড় তেমন অস্বাভাবিক মনে হবে না, তবে করোনার বিস্তার রোধে লম্বা বিরতির পর এই ভিড়টাও শঙ্কা জাগায়। মতিঝিল অফিস পাড়ার অন্যতম ব্যস্ততার জায়গা ব্যাংকগুলোতে শুরু থেকেই চলছে স্বাস্থ্যবিধির লঙ্ঘন। সেবাদাতারা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে নিয়ম মানলেও সেবা গ্রহীতাদের পক্ষ থেকে বা সেবা গ্রহীতাদের জন্য প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ব্যবস্থাপনার গলদটা এখনই অনেক। যে অবস্থা হয়েছে সঞ্চয় ব্যুরোর অবস্থা ভালো না, অনেক মানুষ চাপাচাপি করে খালি একসাথে। আমরা তো পারতপক্ষে বের হই না, বললাম না 4 মাস পরে বেরিয়েছি, মনে হয় যে গরুর পাল ঢুকিয়ে দিল, বুঝছেন এই অবস্থা। এখন আমরা তো চেষ্টা করছি, কিন্তু এরা তো সেটা মেনটেন করতে পারলো না। সব জায়গার মতো এখানেও নিজেরা নিয়ম মানার চেয়ে অন্যের কাছ থেকে নিয়মের প্রত্যাশা বেশি। কাউন্টারে আসে সবারই একটা তাড়াহুড়া বিষয়টা থাকে, বারবার চেষ্টা করার পরেও সেই সামাজিক দূরত্বটা যথাযথ পরিপালন করা যায় না এবং ঝুঁকিটা কিন্তু এখানেই বিদ্যমান। ঢাকা স্টক এক্সচেঞ্জের এক ভবনে কয়েকটি প্রতিষ্ঠানের কাজ, সেভাবে ভিড় এখনো নেই, কিন্তু সেটি ঘিরে ফুটপাতের ভিড়, খাবারের আয়োজনের স্বাস্থ্যবিধি মাপা যাবে কি করে? পানি দেওয়া 2-3 জগড়া দই, না 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 একবার পানি দিয়ে। গত 2 মাসের বিল বকেয়া জমা দিতে হবে, তাই যে লম্বা লাইন বীমা প্রতিষ্ঠানের সামনে, সেখানে 6 ফুট বা 3 ফুটের পারস্পরিক দূরত্বের আশা অবান্তর, যখন অপেক্ষারত ও পথচারীদের মধ্যে 1 ফুটের দূরত্ব মেলে না সেভাবে। সবাই আমরা সচেতন নয়, কারণ সচেতন হইতে গেলে মানে অনেক সময়ের দরকার, যার দরুন বাধ্য হয়ে আমরা এইভাবে চলতে হইতেছি। আজকে যখন আমি গাড়িতে হাঁটি, হোলদার রাস্তায় যানজট ছিল আগের মতোই। এভাবে লোকজন চলাফেরা করলে মানুষজন খুব ক্ষতিগ্রস্ত হবে, এফেক্টেড পরিমাণ বাড়বে, ডেথের হার অনেক বাড়বে। রেস্ট্রিকশন আরও থাকা উচিত ছিল, এত সকালে উঠাই দেওয়া ঠিক হয়নি। করোনার বিস্তার রোধে লম্বা ছুটিতে খোলাই ছিল সচিবালয়, কেবল ঈদের ছুটিতেই বন্ধ ছিল। চলছে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা, শুরু হয়েছে প্রাত্যহিক ও স্বাভাবিক কাজ। করোনার সংক্রমণ রোধে সেগুলো আমরা সকলে মেনে চলি। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। প্রায় 2 মাস পর চলতে শুরু করেছে ট্রেন ও লঞ্চ, তবে প্রথম দিনেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে রওনা হয়েছেন অধিকাংশ যাত্রী। সরকারের দায়িত্বশীলরা বলছেন, সতর্ক করা এবং সুরক্ষা ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তাদের, তবে তা মানতে হবে যাত্রীদের। আমিনুল ইসলামের রিপোর্ট। রাজধানীর জুরাইনে থাকা ভোলার লালমোহনের স্বপন, তার স্ত্রী নার্গিস এবং 10 মাস বয়সী সন্তান মিমিকে নিয়ে রওনা হয়েছেন। করোনার সতর্কতায় সাধারণ ছুটিতে আটকে থাকার পর এই শহর থেকে হাত ছাড়তে ছুটছেন তারা, তবে এই স্বাস্থ্যবিধি মানার কোনো চেষ্টা নেই। অনেকদিন বাড়িতে যাই না, তো এই জন্য চিন্তা মা বাবারে দেখতে মন চায় না। মুখোশ বাই করতেই বললো, ব্যাগের ভিতরে তো এর লেগে পরে নেই। প্রয়োজন কার কতটা জরুরি তা বোঝা দেয়, তবে লঞ্চ চালুর প্রথম দিনই এই ঢাকা ছাড়তে টার্মিনালে অসংখ্য মানুষ। তাদের একটি বড় অংশই ঢাকা এসে আটকে পড়া। আমার আব্বা 3 মাস ধরে ঢাকা আইছে, তো এখন আজকে এই জন্য যাবে। ঢাকা আইছি বেড়াইতে, আইছি 3 মাস 4 মাস আগে থাকি দেশে, সময় সময় ঢাকা আইছি, তারটাই বুঝছি। আবার এই ঢাকায় বন্দি থেকে হাঁপিয়ে ওঠা মানুষের সংখ্যাও কম না। ঈদে তো যাইতে পারি না, এখানে ছুটি পাইছি, ওই শিলায় বেড়ায় আসি। 3 মাস ধরে বসে আছি, আর ঈদের সময় বাড়িতে যাইতে পারি না, এখনকার যাইতেছি। অনেকদিন ধরে লঞ্চ বন্ধ, এই জন্য তাড়াতাড়ি আইছি যে লঞ্চের জায়গা পাই কিনা। তাদের এই যাত্রায় বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধির কথা, কেউ মানলেও না মানা মানুষের সংখ্যাই বেশি। আমি একটু কাজ করে আসছি, তো সেই জন্য এখন একটা জিনিস আনতে যাবো, সেই জন্য আমি শার্টটা পরতে পারিনি, এই মাস্কটা আছে। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে টার্মিনাল ছাড়তে হবে প্রথম দিনই এই নির্দেশনা অগ্রাহ্য বিভিন্ন লঞ্চে। আর ডেকের যাত্রীদের দূরত্ব নির্ধারণ করে দেওয়ার কথা থাকলেও সেই দূরত্ব যেন 1 ফুটের নিচে। তবে লঞ্চ ঘাটে এসে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলছেন, স্বাস্থ্যবিধি মানাতে সব চেষ্টাই থাকবে তাদের। নৌপথে যাত্রী পরিবহন শুরু হলো, এটা যদি আমাদের জন্য ঝুঁকি হয়ে যায়, বাংলাদেশের জন্য ঝুঁকি হয়ে যায়, তাহলে সরকার কিন্তু এটাই শেষ সিদ্ধান্ত নয়। এই না মানার চিত্র ট্রেনেও দেখা যায়, তবে তা লঞ্চের চেয়ে কিছুটা কম। এক সিট ফাঁকা রেখে সকল টিকিট অনলাইনে কাটার ব্যবস্থা রাখা হলেও টিকিট না কেটে এখনো প্ল্যাটফর্মে আসছেন অনেকে। না, টিকিট কাটা হয় নাই, অনলাইনে আসছে, তো আমি তো অনলাইনে কাটি নাই, তো এখানে এসে দেখলাম কাটার জন্য ব্যবস্থা করবো আর কি। 100% টিকিট অনলাইনে দেওয়া হয়েছে, তারপরে তারা এসে এখানে ভিড় করতেছে। তবে স্বাস্থ্যবিধি মানতে জনগণকে সচেতন হবার তাগিদ মন্ত্রীদের। ট্রেন আমরা যেটা ব্যবস্থা রেখেছি, এটা যেমন আমাদের দিক থেকে যেমন এইটি দেখার ব্যাপার, আবার যারা যাত্রী সাধারণ তারাও যেতে এইগুলো মানে, কারণ প্রত্যেকের তো জীবন, আমার জীবন আমাকে রক্ষা করার আমারও দায়িত্ব আছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।
বাস ও মিনিবাসের ভাড়া বাড়ল ৬০%। ১.৫ গুণেরও বেশি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। দুপুরে বাস ভাড়া নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক হয়। সেখানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সেখানে ৬০% ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদন করেন। মন্ত্রী বলেন, ভাড়ার সমন্বয়ে বিআরটিএ কমিটি ৮০% বাড়ানোর যে সুপারিশ করে তা করোনা পরিস্থিতিতে জনসাধারণের জন্য চাপ হতে পারে। বাস মালিক সহ সার্বিক দিক বিবেচনায় ৬০% ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাসে সিটের অর্ধেকের বেশি যাত্রী না নেওয়া সহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী। সরকারকে যেমনি যাত্রীদের স্বার্থ দেখতে হবে, তেমনি পরিবহন খাত সহযোগিতা করতে হবে। তাই জনগণের তথা যাত্রীদের এই মুহূর্তে আর্থিক সক্ষমতা বিবেচনা নিয়ে ভাড়া বৃদ্ধির প্রস্তাব যেটা ৮০ ভাগ করা হয়েছে সেটা কমিয়ে যুক্তিসঙ্গত একটি হার নির্ধারণ করা হয়েছে। বাজেটের বিরতি নেবার সময় হলো, এরপর জানিয়ে ফিরছি। ৩০ জুন পর্যন্ত বিলম্ব ফি ছাড়া পরিশোধ করা যাবে বিদ্যুৎ বিল। করোনায় একদিনে সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৮২.৮৭%। সংক্রমণের আশঙ্কা কমলেই খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান, বললেন প্রধানমন্ত্রী। ৬৬ দিন পর খুলেছে অফিস, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই। এবং বাসে ভাড়া গুনতে হবে ১.৫ গুণেরও বেশি। বিরতির পর আবারও ফিরে এলাম নিউজ এট 8-এ এবং ফিরতে ফিরতে প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। থমকে যাওয়া রাজধানী আবারও ফিরেছে চিরচেনা রূপে। ৬৬ দিন পর খুলেছে সরকারি বেসরকারি অফিস, বেড়েছে কর্মচাঞ্চল্য, রাস্তায় মানুষ এবং যানবাহনের চাপও সেই সঙ্গে বেড়েছে। আরও জানবো সাব্বির আহমেদের রিপোর্টে। দীর্ঘ ২ মাসেরও বেশি সময় করোনায় পাল্টে যাওয়া রাজধানীর এক নতুন রূপ। ব্যস্ত নগরী ঢাকা, তাও আবার এতটা ফাঁকা, যা কেউ কখনো কল্পনায়ও ভাবেনি। ছুটি শেষ না হতেই আবার স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী। দেখা মিলছে চিরচেনা সেই যানজটের। প্রাণের শহর আবারও জেগে উঠছে, ফিরেছে কর্মজীবী মানুষের ভিড়ে। তবে রাজধানীতে প্রবেশে নানা ঝুঁকি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। গাদাগাদি করে ন্যূনতম স্বাস্থ্যবিধি না মেনেই বিভিন্ন পরিবহনে চড়েছেন তারা। ছিল না বিন্দুমাত্র সচেতনতার বালাই। বাসও চলেছে কোথাও কোথাও আগের মতোই যাত্রী বোঝাই করে। আমার তো ভয় লাগতেছে, কি করবো, তারপরও বাধ্য হয়ে যাই। বাসের স্টাফরা তো সব প্যাসেঞ্জারই ডাইকে উঠেছে। এখানে বলতেছে না যে আপনারা অর্ধেক প্যাসেঞ্জার ডাকলে তো উঠবই। প্রথমে সিএনজিতে আসছি, এরপরে আবার বাসে আসলাম নবীনগর থেকে অটো রিক্সায় সাভার থেকে আবার রিক্সায় করে গাবতলী। অনেকে আবার পিকআপ ভ্যানে রাজধানীতে ঢুকেছেন। জীবনের ঝুঁকি নিয়েই এভাবে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে তাদের। আমি ট্রাকে করে আসলাম, তারপরে যে এখন বাসে উঠছি গাবতলী যাওয়ার জন্য, কিন্তু বাস তো গাবতলী যাবে না, আমিন বাজার পর্যন্ত যাবে। আমিন বাজার নামায় দেবে, তারপর আমি অটো রিক্সা বা সিএনজি যেটাই হোক ভেঙে গাড়িতে এসে মানে ডাবল ভাড়া। সোমবার থেকে ১২ শর্তে সীমিত আকারে রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু হচ্ছে। পর্যাপ্ত গণপরিবহন না থাকলেও রাজধানীতে প্রবেশ করছে মানুষ, যেখানে মানা হচ্ছে না তেমন কোনো স্বাস্থ্যবিধি, যেখানে সর্বোচ্চ ২৫০০-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, সেখানে আগামী দিনগুলো যে খুব একটা সুখকর হবে না তা এ দৃশ্য দেখেই বোঝা যায়। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।
করোনাকালীর এই সময়ে এখন একটাই কথা, বাঁচতে হলে পরতে হবে মাস্ক। দেশে বিদেশে সবখানেই এই সতর্কবার্তা, কিন্তু আমরা কতটা ভাবছি মাস্কের ব্যবহার নিয়ে? ছুটি শেষে বাইরে আসা মানুষের মাস্ক নিয়ে সচেতনতা কেমন ছিল জানাচ্ছেন নাজিয়া আফরিন। সাধারণ ছুটি শেষে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা। রাস্তায় বেড়েছে যান চলাচল, বেড়েছে কোলাহল। তবে করোনাকালের সতর্কতায় বেশিরভাগ মানুষই মাস্ক নিয়ে পথে বের হয়েছেন। তবে সেটা কতটা স্বাস্থ্য সুরক্ষায় কাজে লাগছে তা নিয়ে সচেতন খুব কম মানুষই। না পড়ছিলাম তো বাচ্চা টান দিয়ে খুইলা ফেলছে। বাচ্চারা তো নাই, বাচ্চা হাতে রাখছে খুইলা। না পড়ে গেছে আর কি সুটটা পড়ে জায়গা খালি পড়ে গেছে সুটটা পড়ে না গরমে নেই না, গরম হোক আর যাই হোক, যেটা দরকার সেটা করতেই হবে। কথা হচ্ছে অনেকক্ষণ ধরে পিনতে আছি, তো এই সামান্য একটু খুলছি, খুললে আবার পিনছি। যদিও প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার, জনস্বাস্থ্যবিদরা সতর্ক করছেন সঠিকভাবে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। অত্যাবশ্যকভাবে মাস্ক ব্যবহার করবেন, মাস্ক ছাড়া কোনোভাবে ঘরের বাইরে বের হবেন না। কিন্তু সাধারণ ছুটি শেষে স্বাধীনতায় পথে ঘাটে পাড়ার আড্ডায় এই সতর্কবার্তা কতটুকু পৌঁছেছে? মানে আমার কাছে অস্থির লাগে, যেন আমি অ্যাকচুয়ালি পড়ি না এই কারণে। আর আমি তো সার্জিক্যাল মাস্ক ইউজ করতে পারি না, আমি কাপড় মাস্ক কিভাবে ইউজ করব? আমরা নিজেরা একটা অ্যান্টিভাইরাস, মানে আমার সামনে ভাইরাস, নতুন ভাইরাস ঢুকতে পুরান ভাইরাসে তো পাইতেছে না, মানে সাহস পাইতে না। নতুন ভাইরাস আয় কি করবো? নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হয়েছে লঞ্চ চলাচল। সদরঘাট লঞ্চ টার্মিনালে আমাদের সহকর্মী ফেরদৌস রহমান আছেন, আর সেখানকার পরিস্থিতি তিনি আমাদেরকে জানিয়েছেন। আজ থেকে সারা দেশে গণপরিবহন চলা শুরু হয়েছে এবং লঞ্চগুলো নৌপথে যে বিভিন্ন জেলায় যাওয়া হয় সেই লঞ্চগুলো চলতে শুরু করেছে আজ থেকে। এবং লঞ্চে ঢোকার আগে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে সদরঘাট নৌ টার্মিনালে বিআইডব্লিউটিআর কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে যাদের মাস্ক নেই তারা সদরঘাটের এই টার্মিনালে প্রবেশ করতে পারবেন না, এবং ঢোকার পথে তাদের হাত বিভিন্ন রকম সামগ্রী দিয়ে হাত ধোয়া বা হাত জীবাণুমুক্ত করে দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে, বিভিন্ন লোকজনের শরীরের তাপমাত্রা মেপে তারপরেই আসলে ঢুকতে দেওয়া হচ্ছে লঞ্চে। আর লঞ্চের গুলোকেও বিআইডব্লিউটিআর পক্ষ থেকে বলা হচ্ছে যাতে তারা ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী না নেয় এবং স্বাভাবিক সময়ে যে যাত্রী তারও যেন অর্ধেক যাত্রী নেওয়া হয় এবং সামাজিক দূরত্ব রাখার যে বিষয়টি সেটি বলা হচ্ছে। কিন্তু এই চিত্র যেটি আমরা দেখছি সেটি হচ্ছে যে লঞ্চের কেবিনে আলাদা আলাদা থাকেন, কিন্তু লঞ্চের ডেকে আসলে যেভাবে লোকজন রয়েছেন এতে সামাজিক দূরত্ব অনেকটাই কঠিন এখানে আসলে মানা, কেননা একটি ডেকের মধ্যে তারা বসে রয়েছেন। দাগ দিয়ে দেওয়া হয়েছে কর্তৃপক্ষ থেকে, কিন্তু সেই দাগগুলো 3 ফুট হওয়ার কথা ছিল, যেগুলো 1 ফুটেরও কম, এভাবে তারা দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও লঞ্চের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী, যারা লঞ্চের যারা বিভিন্ন কাজে জড়িত রয়েছেন, লঞ্চের যারা স্টাফ রয়েছেন তারা বিভিন্ন সুরক্ষা সামগ্রী ব্যবহার করছেন নিজেদের জন্য, আর যাত্রীদেরকে তারা হ্যান্ড স্যানিটাইজ করছেন এবং সেই সঙ্গে তাদের শরীরের তাপমাত্রাও তারা মাপছেন। যেহেতু ঘনবসতি এবং দীর্ঘদিন ধরে মানুষ আসলে ঢাকার বাইরে যাননি, যে কারণে গণপরিবহন চলার মুহূর্তে আসলে আজকে ভিড়টি বেশি। তবে শেষ পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার যে প্রক্রিয়া সেটি আসলে শেষ পর্যন্ত মানা হয় কিনা সেই বিষয়টি দেখতে হবে, কেননা আজকে হয়তো প্রথম দিনে বিআইডব্লিউটিএ বা নানা কর্তৃপক্ষ নৌ পুলিশের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে, সেই তদারকিটি যদি না থাকে তখন আসলে সেই গণপরিবহনের যাত্রীরা কিভাবে যাবেন এবং লঞ্চের মাধ্যমে সেটি আসলে সংক্রমণ ছড়ানোর যে ঝুঁকি সেটি থেকেই যাচ্ছে। তারপরেও চেষ্টা করা হচ্ছে আসলে যতটুকু সম্ভব এর মধ্যে থেকেই সুরক্ষা মেনে নৌ চলাচল করার। এবার এটি নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি অ্যাকমে ল্যাবরেটরিজ লিমিটেড। কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এক ঝাঁক সাহসী করোনা যোদ্ধা। দেশে প্রথম ভ্রাম্যমাণ নমুনা সংগ্রহের ব্যবস্থা করেছেন তারা। এরই মধ্যে বিভাগীয় পর্যায়ে অর্জন করেছেন করোনা জেনারেল খেতাব। কুমিল্লা থেকে রফিকুল ইসলাম চৌধুরী খোকনে পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট দেখব।
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের এই করোনা যুদ্ধ। করোনা হটস্পট ঢাকা ও নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী উপজেলা হওয়ায় এখানে করোনার ঝুঁকিটাও একটু বেশি। তবুও প্রথম থেকেই প্রস্তুতি নেন এই ফ্রন্টলাইন যোদ্ধারা। অন্য জেলা থেকে আসা প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে প্রশংসা কুড়িয়েছেন তারা। দেশে প্রথম তৈরি করেন করোনা নমুনা সংগ্রহের ভ্রাম্যমাণ বুথ। কুমিল্লাতে উপসর্গবিহীন যখন নারায়ণগঞ্জ থেকে লোকজন আসলো তাদের কিন্তু স্যাম্পল কালেক্ট করি এবং সেখান থেকে সর্বপ্রথম কিন্তু আমরা রোগী সিলেকশন করতে পারি, পজিটিভ রোগী আসে এবং প্রথম দিকেই তাদেরকে যখন আমরা লকডাউন করে ফেলি, যার কারণে দাউদকান্দিতে কিন্তু এখন পর্যন্ত তুলনামূলকভাবে আক্রান্ত সংখ্যা অনেক কম। সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিতে গিয়ে এসব যোদ্ধা পরিবার পরিজন থেকে এখন অনেকটাই দূরে। তবে তাতে দুঃখ নেই তাদের। এছাড়া জীবনের ঝুঁকি জেনেও থেমে নেই তারা। চোখে একটাই স্বপ্ন, করোনাকে পরাস্ত করে এ যুদ্ধে জয়ী হওয়া। এখন পর্যন্ত এখানে স্বাস্থ্যসেবা একদিনের জন্য ব্যাহত হয়নি। এখানে আউটডোরে গত 3 মাসে 11,388 জন পেশেন্ট আমরা অ্যাটেন্ড করেছি এবং ইমার্জেন্সি তো আমাদের 24 ঘন্টাই খোলা থাকে সবসময়। আমার এখানে যতগুলো ডক্টর আছে, সিস্টার আছে, স্টাফ আছে, সবাই কিন্তু ডেডিকেটেড কাজ করতেছে এবং কাউকে কিন্তু ফোর্স করা লাগে না। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কিশোরগঞ্জের শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো আরও একটি পিসিআর ল্যাব। বিকেলে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর পর সিভিল সার্জন ডাক্তার মুজিবুর রহমান জানান, জেলায় করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বাড়লেও ল্যাব না থাকায় পর্যাপ্ত নমুনা পরীক্ষা করা যাচ্ছিল না, ফলে ফলাফল পেতেও দেরি হচ্ছিল। নতুন ল্যাবটি চালু হয় একসঙ্গে 94 জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। আর এই ল্যাব পরিচালনার জন্য 24 জন চিকিৎসক ও 4 জন টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। ল্যাব উদ্বোধনের সময় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, জেলা প্রশাসক সরওয়ার মোর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাসুর রহমান খালেদ উপস্থিত ছিলেন। আরও সংবাদ। আগামী 30 জুন পর্যন্ত গ্রাহকরা বিলম্ব ফি ছাড়াই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। অতিরিক্ত বিদ্যুৎ বিল পরবর্তী মাসে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আমি আশ্বস্ত করতে চাই যে যারা গ্রাহকরা আছেন তারা ঘাবড়াবেন না। আমরা যেটা করছি যে জুনের 30 তারিখ পর্যন্ত কোনো সারচার্জ আমরা অ্যাপ্লাই করব না বিদ্যুৎ বিলের ক্ষেত্রে, এবং এই বিলগুলো আমরা পূর্ববর্তী বছরকে ধরে আমরা আপনাদের বিলগুলো করছি। সেখানে যদি কিছুটা বেশি পরিলক্ষিত হয়, পরবর্তীকালে আমরা যখন 30 জুনের মধ্যে যে বিলটা হবে তার সাথে অ্যাডজাস্ট করব, না হলে পরবর্তীকালে আমরা মিটার দেখে অ্যাডজাস্ট করে নেব। আপনাদের কোনো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। বিল কখনোই অতিরিক্ত করা হবে না। বিল যদি কিছুটা অতিরিক্ত থাকে সেটা আমরা পরবর্তী বিলের সাথে আমরা এটা অ্যাডজাস্ট করে দিব, যখন আমরা মিটার দেখে বিলটা করতে পারব। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ। সন্ধ্যায় নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। গত 11 মে মোস্তফা কামাল সৈয়দ অসুস্থ হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী এবং এনটিভি পরিবার। তিনি বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তার স্ত্রী কণ্ঠশিল্পী জিনাত রেহনা। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। এক ফসলি সুনামগঞ্জের মাটিতে সবজি চাষও হাসি এনেছে কৃষকের মুখে। জেলাটির প্রায় 65,000 কৃষক এখন ধান আবাদের পাশাপাশি সবজি চাষ করছেন। সুনামগঞ্জের 11 উপজেলার 2,730 হেক্টর জমিতে চাষ হয়েছে গ্রীষ্মকালীন সবজি। ঢেঁড়স, চিচিঙ্গা, ঝিঙা, করলা, শসা, বেগুন, মিষ্টি লাউ,
পাতিলাও ও পুঁইশাক সহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেছেন হাওড়পাড়ায় কৃষকরা। তবে করোনা সংক্রমণের কারণে এতদিন গণপরিবহন বন্ধ থাকায় কম দামে সবজি বিক্রি করতে হয়েছে তাদের। উৎপাদন খরচের তুলনায় বাজারে দাম কম পাওয়ায় কিছুটা হতাশ কৃষকরা। তবে পরিবহন ব্যবস্থা পুরোপুরি চালু হলে এবং সহজ শর্তে ঋণ সুবিধা পেলে কৃষকরা লোকসান কাটিয়ে উঠতে পারবেন এবং সবজি চাষে আরও আগ্রহী হয়ে উঠবেন বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। পাইকার টাইকার নাই, করোনা ভাইরাসের জন্য কোনো পাইকার বড় পার্টি টাটিও আসে না, এটা খুব সস্তায় বিক্রি হচ্ছে। সবজির যে বাজার রয়েছে এখানেও আপনারা জানেন যে করোনা পরিস্থিতির কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকদেরকে সংগঠিত করছে এবং বিভিন্ন সবজি বাজারজাতকরণের জন্য তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে মার্কেট লিঙ্কেজের ব্যবস্থা করছে। আবারও বাইজেস্টের বিরতি নেবার সময় হলো, এরপর জানিয়ে ফিরছি। করোনা পরিস্থিতিতে ধ্বংসের মুখে রাজশাহীর রেশম শিল্প এবং যুক্তরাষ্ট্রে অরাজক অবস্থা, 25 শহরে কারফিউ। বিরতির পর ফিরে এসে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 8-এ। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। লকডাউনের কারণে উৎপাদন ও বিক্রি বন্ধ, কোটি কোটি টাকার লোকসানে রাজশাহীর রেশম শিল্প থেকে তৈরি পোশাক। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি প্রণোদনা চাইছেন ব্যবসায়ী নেতারা। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। মহানগরীর সপুরা এলাকায় প্রতিষ্ঠিত রাজশাহী সপুরা সিল্ক ইন্ডাস্ট্রিজ 1979 সাল থেকে প্রতিষ্ঠানটি সিল্কের পোশাক উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত। এই কারখানাতেই সুতা তৈরি হয়। সরকারিভাবে লকডাউন ঘোষণার পর 26শে মার্চ থেকে তাদের কারখানা শোরুম বন্ধ। গত 2 মাসে লোকসান কোটি টাকা। সরকারি যেমন বলেছিল যে যেগুলো ফ্যাক্টরি বন্ধ আছে সেগুলো 60% দিলে হবে। তারপরে আমি আমার নিজের কথা চিন্তা করে, আমার স্টাফদের চিন্তা করে আমি কিন্তু পুরো বেতনই দিয়েছি। সামাজিক যে ডিস্টেন্সটা রক্ষা করে যতটুকু করা সম্ভব এবং এটা যেন ছড়িয়ে না যায় এই জন্য আমরা কারখানা বন্ধ রেখেছি এবং সামনে যতদিন প্রয়োজন পড়বে আমরা কারখানা বন্ধ রাখবো। ঐতিহ্য বজায় থাকলেও রাজশাহীর রেশম শিল্প খাত অনেকটাই ধ্বংসের পথে। লোকসান গুণে কয়েকটি প্রতিষ্ঠান টিকে রয়েছে কোনো রকমে। প্রধানত পহেলা বৈশাখ ও 2 ঈদকে কেন্দ্র করে সিল্ক খাতের বড় ধরনের পরিকল্পনা থাকে। করোনায় এবার সে প্রত্যাশারও মৃত্যু ঘটেছে। বৈশাখে আমরা বলবো প্রায় 50 লাখের মতো ক্ষতি হয়ে গেছে। আর রমজানের ক্ষতির বিষয়টা আমি বলবো না, আমাদের যে করোনা পরিস্থিতির কারণে যে ক্ষতিটা সম্মুখীন হলাম সেটা কাটিয়ে উঠতে আসলে আমাদের 3-4 বছরের মতো লেগে যাবে। করোনার প্রকোপে রেশম শিল্পের ক্ষতি প্রায় 200 কোটি টাকা। তাই খাতকে বাঁচিয়ে রাখতে সরকারি বিশেষ উদ্যোগ প্রত্যাশা করছেন ব্যবসায়ী নেতারা। শিল্পটা অনেকখানি বলা যায় যে ধ্বংসের পথেই। তার পাশাপাশি করোনা ভাইরাস আরও একটা বিপর্যয় নিয়ে এসছে এই শিল্পের ক্ষেত্রে আর কি। সে কারণে এই শিল্পকে বাঁচাতে হলে সরকারের প্রণোদনার যে বিষয়টি আছে সেটা এখানে শুধু প্রণোদনা দিলেই হবে না, পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা করে নতুন করে আবার এই শিল্পটাকে যাতে বাঁচিয়ে রাখা যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং রেশম উন্নয়ন বোর্ডকে আগিয়ে আসতে হবে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। দেশে বাইরের খবর। করোনা মহামারীর বিপর্যয়ের মধ্যে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার বিচারের দাবিতে চলমান বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। আন্দোলনের শুরুটা মিনিয়াপলিস শহরে ঘটলেও কয়েকদিনে এটি ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রান্তে। ঘটে চলেছে গাড়ি ভাঙচুর, লুটপাট আর অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত 25টি শহরে কারফিউ জারি করেছে প্রশাসন। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট দেখব।
পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের নির্মমভাবে নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। লস অ্যাঞ্জেলস, শিকাগো, ডেনভার সহ বিভিন্ন শহরে প্রতিদিনই চলছে বিক্ষোভ সমাবেশ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বিকেলে নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়কে নানা ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে প্রতিবাদ সমাবেশে অংশ নেয় হাজারের বেশি আন্দোলনকারী। জ্যাকসন হাইটসের প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যদের সঙ্গে অংশ নেন প্রবাসী বাংলাদেশি মানবাধিকার কর্মীরাও। তারা বলছেন, মানবাধিকারের জন্য যুক্তরাষ্ট্র তার ঐতিহ্য ধরে রাখবে এবং নির্মম এই হত্যাকাণ্ডের সুবিচার করতে হবে। যুক্তরাষ্ট্রের মাটিতে যেন কখনো এরকম আর বর্ণবাদী হামলার শিকার কেউ না হয়, বর্ণবাদ যেন চিরতরে নির্মূল হয়। আমরা চাই ভবিষ্যতে যেন এই ঘটনা পুনরাবৃত্তি না হয় এবং যারা প্রশাসনে আছে তারা এই ব্যাপারটা সুনজর দিবেন আমরা আশা করি। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ব্রডওয়ে 72 স্ট্রিট সড়ক হয়ে 37 এভিনিউ দিয়ে বিভিন্ন বাংলাদেশি অঞ্চল প্রদক্ষিণ করে। ফ্লয়েড হত্যার বিচারের পাশাপাশি সমাজে ন্যায় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন প্রতিবাদে অংশ নেওয়া সংগঠনগুলোর নেতাকর্মীরা। ভিডিওতে সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও কেন 3rd ডিগ্রি মার্ডার হবে? এটা অবশ্যই 1st ডিগ্রি মার্ডার চার্জ আনতে হবে। সেটার প্রতিবাদে পুরো দেশে যে বিক্ষোভ হচ্ছে সেটারই ধারাবাহিকতায় আমরা নিউ ইয়র্কে বিক্ষোভ করছি। ফ্লয়েডের নিহতের ঘটনা যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের বঞ্চনার ইতিহাসকেই আবারও সামনে নিয়ে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কিছু শহরে জারি হয়েছে কারফিউ। দেওয়া হচ্ছে অভিযুক্তকে বিচারের আশ্বাস। তবে আপাতত কোনো আশ্বাসেই আস্থা রাখতে পারছেন না প্রতিবাদে ফেটে পড়া সাধারণ মানুষ। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। ক্লেমেন্ট স্পোর্টস নিউজ। বিশ্ব ফুটবল অঙ্গনে করোনায় প্রথম মারা গেলেন বলিভিয়ার ফুটবলার ডেভিড গুজম্যান। দেশটির ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট তার ফেসবুক পেজে জানিয়েছেন, ডেভিড গুজম্যানের বন্ধুজন এবং পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। এই কঠিন সময়ে ঈশ্বর তাদের শক্তি দিক। এর আগে করোনায় গুজম্যানের বাবা এবং চাচাও মারা যান। ডেভিড গুজম্যান বিশ্ববিদ্যালয় ফুটবল দল দিয়ে ক্যারিয়ার শুরু করেন। বলিভিয়ার বয়সভিত্তিক জাতীয় দলেও খেলেছেন তিনি। দেশটির শীর্ষ ফুটবল ক্লাব ন্যাশনাল পোতোসিকেও তার যোগ দেওয়ার কথা থাকলেও তার আর সম্ভব হয়নি। দেশের হয়ে যে কোনো ফরম্যাটে অধিনায়কত্ব করা সম্মানের, বললেন টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এটিএন নিউজের সঙ্গে তিনি টি-20 বিশ্বকাপ এবং করোনা পরবর্তী ক্রিকেট নিয়ে কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শুভদেব নাথ। বিশ্বকাপে এমন একটি সেঞ্চুরির জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে 15 বছর। টাইগারদের হয়ে প্রথম কৃতিত্বটি মাহমুদুল্লাহ রিয়াদের। শুধুই প্রথম সেঞ্চুরি না, পরের ম্যাচেও হাঁকান আরেকটি সেঞ্চুরি। এর 2 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে নিজের তৃতীয় সেঞ্চুরি করেন। নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ পৌঁছে যায় স্বপ্নের সেমিফাইনালে। ক্যারিয়ারের 3টি সেঞ্চুরি সবগুলোই বড় মঞ্চে। সেজন্য ক্রিকেটে সাইলেন্ট কিলার বিশ্লেষণ যুক্ত করা হয় তার নামের সঙ্গে। এর বাইরেও বেশ কিছু ম্যাচ জিতিয়েছেন নির্ভরতার প্রতীক হয়ে। 2018 সালের নিধাস ট্রফির অপরাজিত 43 রানের ইনিংস তার মধ্যে অন্যতম। ওয়ানডে এবং টি-20তে দলের অপরিহার্য সদস্য হলেও টেস্টে তেমন নিয়মিত নন। একাধিকবার বাদ পড়েছেন সাদা পোশাকের ফরম্যাট থেকে। তবে মাহমুদুল্লাহ সব ফরম্যাটেই খেলতে পছন্দ করেন। 3টা ফরম্যাটের মজাটাই অন্যরকম। 3 ফরম্যাটের খেলাটা 3 রকমের, তো এখানে 3 রকমের চ্যালেঞ্জ আপনি ফেস করবেন। তো আমি 3 ধরনের ক্রিকেট খেলতেই পছন্দ করি। টি-20 অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে র্যাঙ্কিংয়ে 8ম স্থানে তুলেছেন। কথা বললেন ক্যাপ্টেন্সি নিয়েও। অধিনায়কত্বের দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে, তো আমি আলহামদুলিল্লাহ এটা উপভোগ করছি এবং এটা অনেক বড় একটা দায়িত্ব এবং সম্মানের বিষয়। এবং এটা আপনাকে বাড়তি দায়িত্ব বলেন বা এটা অনুপ্রেরণা বলেন, এটা আরো বেশি মানসিকভাবে আপনাকে সাহায্য করে আপনার পারফরমেন্সটাকে আপনি কিভাবে সবার থেকে উপরে রাখবেন।
করোনা পরবর্তীকালে বদলে যাবে ক্রিকেটের কিছু নিয়ম, সে বিষয়ে করণীয় কি? যখন আমরা ইনশাল্লাহ স্বাভাবিক জীবনে ফিরবো এবং আমরা নর্মাল ক্রিকেট রুটিনে ফিরবো, তো তখন অনেক নিয়ম কানুন থাকবে, সেই জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে এবং নিজেদের সচেতন করতে হবে। সবসময় একজন আরেকজনকে রিমাইন্ড করতে হবে যেন আমরা নিজেরা ওই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় কথা বলি, সচেতন থাকি। টি-20 বিশ্বকাপ পিছিয়ে গেলে ক্ষতি বাংলাদেশের, সে কারণে মাহমুদুল্লাহ চাওয়া সঠিক সময়ে শুরু হোক এবারের আসর। টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা সবাই উদ্গ্রীব হয়ে আছি, আমরা কখন মাঠে ফিরবো, আমরা কখন প্র্যাকটিস স্টার্ট করব এবং কখন আমরা ম্যাচে ফিরতে পারবো। এরই মধ্যে শেষ হয়েছে সরকারি ছুটি। করোনা মোকাবেলায় মাহমুদুল্লাহর অনুরোধ দরকার ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার। শুভ দেবনাথ, এটিএন নিউজ, ঢাকা। শেষ করব নিউজ এট 8, তবে তার আগে প্রিমিয়ার সিমেন্ট শিরোনামগুলো এক নজরে আরেকবার দেখে নেব। করোনায় একদিনে সর্বোচ্চ 40 জনের মৃত্যু। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 82.87%। সংক্রমণের আশঙ্কা কমলেই খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান, বললেন প্রধানমন্ত্রী। 66 দিন পর খুলছে অফিস, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই। বাসে ভাড়া গুনতে হবে 1.5 গুণেরও বেশি। জুন পর্যন্ত বিলম্ব ফি ছাড়া পরিশোধ করা যাবে বিদ্যুৎ বিল। করোনা পরিস্থিতিতে ধ্বংসের মুখে রাজশাহীর রেশম শিল্প। এবং যুক্তরাষ্ট্রে অরাজক অবস্থা, 25 শহরে কারফিউ। এই ছিল নিউজ এট 8 এর সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই যে নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে লিখে পাঠিয়ে দিন 595 নম্বরে।